আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আবারও গল্প শোনাতে এসে গেছি। আজ শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প। সুচিত্রা ভট্টাচার্য একজন নারী হয়ে নারীর নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা তিনি তার লেখনীতে খুব সুন্দরভাবে লিখেছেন। তার নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন নারীর যন্ত্রণার কথা। আজ তেমনই এক যন্ত্রণার কথা শুনব। আজ আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প তত্ত্ব তালাশ। নেওয়ার মতন অনেক কিছুই ছিল, অথচ কিছুই নেয়নি। শুধু সাজানো গোছানো ঘরটাকে একেবারে তছনছ করে রেখে গেছে। স্ট্যান্ড থেকে রঙিন টিভি মেঝেতে নামানো, টেলিফোন এমনভাবে টেবিলের তলায় লটকে আছে যেন কেউ তাকে ফাঁসি দিয়েছে। সোফা আর ডিভানে সাজানো ডজনখানেক বাহারি কুশন স্থানচ্যুত হয়ে গড়িয়ে আছে যেখানে সেখানে। বাবলুর প্রিয় টুইন ওয়ানটা মুখ থুবড়ে পড়ে আছে। তার পিঠে হুমড়ি খেয়ে আছে মিহিরের শখের ভিসিপি। জাদুঘর থেকে কেনা শ্যামলীর অবলোকিতেশ্বর দুটুকরো, শ্যামলীর সাধের সংগ্রহ, ছোট্ট ছোট্ট পিতলের শোপিসগুলোকেও যত্রতত্র ছুঁড়ে ফেলা হয়েছে। দেখে মনে হয় কেউ যেন হিংস্র আক্রোশে এলো পাথাড়ি ঘেটেছে শৌখিন ঘরটাকে। মিহিরের মাথাটা ঝিমঝিম করছিল। অফিস থেকে হঠাৎ ফিরে ঘরের এই দশা দেখলে কারই বা মাথা সুস্থ থাকে। তবু কপাল ভালো, অন্য ঘর দুটো রক্ষা পেয়েছে। মিহিরের ঘর আর বাবলু ঝুম্পার ঘর রোজ যেমন থাকে তেমন তালাবন্ধ। আশ্চর্য, এ কেমন ধারার চুরি করতে আসা? মিহির হতভম্ব মুখে বেতের মোড়াটা টেনে বসল। এই মুহূর্তে বাড়ির পরিবারের সদস্য বলতে সে ছাড়া আর কেউ নেই। শ্যামলী অফিসের পর কোথায় যাবে বলে গেছে। তার আজ ফিরতে রাত হবে। ঝুমাও বাড়ি নেই, থাকেও না এই সময়ে। সামনের বছর হায়ার সেকেন্ডারি। স্কুল ছুটির পর ৩-৪ জন বন্ধুর সঙ্গে সে টিউটোরিয়ালে চলে যায়। ফিরতে সেই সন্ধে। আর বাবলুর তো এখন বাড়িতে থাকার প্রশ্নই ওঠে না। কলেজে ঢোকার পর থেকেই উঠতে শিখেছে ছেলে। কলেজে আড্ডা, কলেজের পর আড্ডা, তারপরও আড্ডা। শ্যামলী আবার তার আদরের ছেলেকে রাত ৯টা অবধি বাইরে থাকার অনুমতিও দিয়ে দিয়েছে। মিহিরের এই সময় থাকার কথা নয়। আজ হঠাৎ দুপুরবেলা শরীরটা একটু খারাপ লাগায় ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি চলে এসেছিল। কিন্তু এসেই যে এরকম একটা দৃশ্য দেখতে হবে কে জানতো? পুলিশ অফিসার এখনো ঘুরে ঘুরে দেখছেন ঘরটাকে। হঠাৎ ঘুরে প্রশ্ন করলেন, তাহলে শুধু এই মেয়েটাই বাড়িতে একা ছিল বলছেন? মানে আপনার স্ত্রী বেরিয়ে যাওয়ার পর থেকে? হ্যাঁ, তাই তো থাকার কথা। মিহির উঠে দাঁড়ালো। আমার স্ত্রী সরকারি চাকরি, একটু দেরি করেই কাজে বেরোয়। তার আগে আমার ছেলে মেয়েরা বেরিয়ে যায়। ও, তা এ মেয়েটা আপনাদের এখানে ২৪ ঘন্টাই থাকে? ঘরের টুকটাক কাজ করার জন্য রাখা হয়েছে আর কি। রান্নায় হেল্প করা, ঘরদোর পরিষ্কার, চা ফা বানানো। অন্য ভারী কাজের জন্য আরেকটা লোক আছে ঠিকই। সে আমার স্ত্রী থাকতে থাকতেই কাজ সেরে চলে যায়। কথাটা বলে মিহির আর চোখে তাকিয়ে নিল ঘরে ভিড় জমানো কৌতূহলী প্রতিবেশীদের দিকে, যেন তাদেরই শোনালো কথাটা। জানুক সকলে মিহিররা হৃদয়হীন নয়। কম বয়সী মেয়েটাকে তারা মোটেই পশুর মতো খাটায় না। পুলিশ অফিসার আবার নতুন প্রশ্ন করল, তা এ মেয়ে কতদিন ধরে আছে আপনাদের কাছে? মিহির বলল, নতুনই বলতে পারেন, মাসখানেক হলো এসেছে। রাখবার আগে ভালো করে খোঁজ খবর করেছিলেন? মোটামুটি। আমার শালির বাড়িতে এক বুড়ি কাজ করে, সেই দেশ থেকে এনে দিয়েছিল। তার গ্রাম্য সম্পর্কে নাতনি না কি যেন হয়, গরিবের মেয়ে, বাপ মরে গেছে। ব্যাস,
এইটুকু রেফারেন্সেই একটা মেয়ের হাতে সংসার ছেড়ে দিলেন, যার কাছে সারা দিনের জন্য বাড়ি ছেড়ে সকলে বেরিয়ে যাচ্ছেন। সে কেমন, তার পাস্ট হিস্ট্রি কি দেখে নেবেন না? পুলিশ অফিসারের গলায় আলগা ধমক। এত করে আপনাদের বলা হয় নতুন রোগ লাগলে থানাতে ইনফরমেশন দিয়ে রাখুন, ছবি দিন, ঠিকানা দিন, আপনারা কিছুতেই কথা শোনেন না। এই ক্যালেসনেসের জন্য চারিদিকে চুরি ডাকাতি কত বেড়ে যাচ্ছে জানেন? মিহির ঢোক গিলল। এ মেয়েটা কিন্তু একদমই হাবাগোবা, সত্যি একেবারে গ্রাম থেকে এসেছে, কলকাতা আর কিছুই চেনে না। বাহ, তাতেই একজনের চরিত্র পড়া হয়ে যায়। দশাসই চেহারার ভদ্রলোক বেশ বিরক্ত এবার। জানেন, গ্রাম থেকেই আজকাল বড় বড় ডাকাতের গ্যাং তৈরি হচ্ছে। কথাটা ভুল নয়, যেখানে অন্ন নেই সেখানে অভাব বেশি, সেখান থেকে তো অপরাধ জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। তবু মিহির তর্কের খাতিরেই তর্ক করে ফেলল। আমার শালির বাড়িতে যে কাজ করে সে কিন্তু খুব বিশ্বাসী, 10 বছর আছে। হা, 10 বছর! পুলিশ অফিসারের স্বরে বিরক্তি থেকে ব্যঙ্গ। বিশ্বাসের সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই মশাই। বাইরের লোকেই বলুন আর ঘরের লোক, বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে না। এই তো ভবানীপুরের কেসটায় দেখলেন না, 15 বছরের বিশ্বাসী চাকর বুড়ো বুড়ি দুজনকেই খুন করে দিল। মিহির চুপ করে গেল। সত্যিই তো, বিশ্বাস শব্দটা এখন ক্রমশই দুর্লভ, জীবনের সর্বক্ষেত্রেই। পুলিশ অফিসার বলল, আর একবার মেয়েটাকে ডাকুন তো মশাই, সত্যি কথাটা বার করা যায় কিনা দেখি। বৃহস্পতিকে ডাকতে হলো না। পাশের ফ্ল্যাটের মিসেস রায় তাকে টানতে টানতে নিয়ে এসেছে। 16 বছরের টলটলে যুবতী, খুব রোগা হলেও মুখে একটা আলগা শ্রী আছে মেয়েটার। মাসখানেক শহরের জল পড়ে তার কালো রং বেশ উজ্জ্বল এখন। ঝুম্পার একটা পুরনো সালোয়ার কামিজে এই ক্লিন্ন মুহূর্তেও এক অন্য ধরনের সৌন্দর্য ফুটে আছে তার শরীরে। তীব্র ভয়ে ঠকঠক কাঁপছে মেয়েটা। পুলিশ অফিসার একবার অপাঙ্গে দেখে নিল তাকে, তারপর হঠাৎ হুঙ্কার ছাড়ল, এই ছুরি, এখনো বল কাকে ঢুকিয়েছিলি ঘরে, নইলে এমন মার মারব। মিহির এসে মুখের বাঁধন খুলে দেওয়ার পর মেয়েটা চোখ খুলেছিল। না, ঠিক তখনও চোখ খুলেনি। আশেপাশের ফ্ল্যাটের মহিলারা বেশ কয়েকবার জলের ঝাপটা দিয়েছিল তার মুখে। চোখ খুলে প্রথমে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপর সে কি ডুকরে ডুকরে কান্না। এখন আর কাঁদছে না বৃহস্পতি, তার কালো গালে খড়ির দাগের মতো জলরেখা শুকিয়ে আছে শুধু। অফিসার চিৎকার করে উঠল, কি হলো কি, চুপ মেরে আছিস যে? তোর কোন নাগর এসেছিল ঘরে? বৃহস্পতি কি চমকে উঠল সামান্য? বোঝা গেল না। ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বা পায়ের আঙুল ঘষছে। তোর নাগর কিছু না নিয়েই পালালো যে, সুবিধা হলো না? বৃহস্পতি চুপ। মিহির অধৈর্যভাবে বলে উঠল, কিরে বল, কিছু জবাব দে। এতক্ষণ বৃহস্পতি চোখ তুলেছে, মিহিরের দিকেই তাকালো। বলেছি তো। আবার বল, প্রথম থেকে বল। আমি কাউকে দরজা খুলে দিইনি। বৃহস্পতির স্বর নতুন করে কাঁপছে। আমি জানি না কি করে লোকটা ভেতরে এসেছিল। মারবো 3 থাপ্পড়। অফিসারের গর্জনে ফ্ল্যাটটাই কেঁপে উঠল যেন। বন্ধ দরজা আপনা আপনি খুলে গেল না? ফাজলামি হচ্ছে? সত্যি বলছি, আমি খুলিনি, লোকটা ভেতরে ছিল। তার মানে বলতে চাইছিস এই বাড়ির লোকেরাই ভেতরের লোক রেখে গেছিল? বৃহস্পতি মুখ নামালো। আমি বেরিয়ে যাওয়ার পর লোকটা এসে আমার মুখ চেপে ধরলো। তারপর? আমি ছাড়াবার চেষ্টা করলাম, পারলাম না। আমার মাথায় জোরে মারলো লোকটা। তারপর আর কিছু মনে নেই।
কিরকম দেখতে ছিল লোকটা? বললাম তো। আবার বল। সুন্দর পানা, স্যুট বুট পরা, হাতে ব্যাগ ছিল। কে লোকটা? আগে দেখিসনি? পুলিশ অফিসার আবারও গর্জে উঠেছে। লোকটা তোর হাত বাঁধলো না, পা বাঁধলো না, শুধু মুখ বেঁধে রেখে গেল। হ্যাঁ, তুই কি আমাদের পাঠা ভেবেছিস? সেই 10:30 থেকে 3:30 5 ঘন্টা অজ্ঞান ছিলি তুই। চ, বিশ্বাস করতে বলিস এ কথা? চল চল চল, থানায় চল। তোর কাছ থেকে কি করে কথা বার করতে হয় দেখছি আমরা। পুলিশ অফিসার তার নিজস্ব ভঙ্গিতে চিৎকার করে চলেছে। বেশপতি হঠাৎ একটা আজব কাণ্ড করে বসল। আচমকাই মিহিরের পায়ের ওপর উপুড় হয়ে পড়েছে। মামা গো, আমাকে বাঁচাও গো, ও মামা গো, আমি কিছু জানি না গো। মিহিরেরও এখনো সবকিছু কেমন ধন্ধ লাগছে। 3:15 নাগাদ বাড়ি ফিরেছিল সে। বেশ কিছুক্ষণ বেল বাজিয়েও বেশপতির সাড়া না পেয়ে সে যখন নিজের চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে, তখন বেশপতি বাথরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, মুখ আষ্টে পৃষ্ঠে বাঁধা। তবে হাত পা সত্যিই খোলা ছিল মেয়েটার, আর খোলা ছিল বাথরুমের পেছনের দরজাটা, যেটা সচরাচর বন্ধই থাকে। ঝাড়ুদারনি সপ্তাহে একদিন বাথরুম পরিষ্কার করতে আসে, সেদিনই একমাত্র ওই দরজাটা খোলা হয়। হ্যাঁ, তখনই মিহির তন্ন তন্ন করে দেখে নিয়েছিল সবকিছু। ডাইনিং টেবিলে বা ফ্রিজের দিকে কেউ যায়নি। রান্নাঘর, বাথরুমেও যেভাবে যা থাকে ঠিক সেইভাবে রয়েছে। ঘর দুটোর তালাতেও হাত পড়েনি, শুধু তাণ্ডব চলেছে বাইরের ঘরে। কেন এমন হলো? না, সদুত্তর পাওয়া যাচ্ছে না কিছুতেই। বেশপতিকে অসংখ্য বার জেরা করেও মেয়েটা কি তাহলে একেবারে ঝানু মিথ্যেবাদী? পাড়া প্রতিবেশী, মিহির, এমনকি পুলিশের কাছেও সাজিয়ে বলতে জিভ কাঁপছে না। তবু মিহিরের কেমন যেন একটু মায়াও হচ্ছিল মেয়েটার উপর। তার পায়ের উপর পড়ে মেয়েটা হাপুস নয়নে কাঁদছে। মিহির চিন্তা করতে একটু সময় নিল। 1 মাস ধরে মেয়েটাকে দেখছে, সেরকম কোনো বেচালপনা লক্ষ্য করেনি একদিনও। শান্ত নিরীহ স্বভাব, যে যা হুকুম করে ঘাড় গুজে তামিল করে যাচ্ছে। বাবুল জল চাইল, সঙ্গে সঙ্গে জল এনে দিল। শ্যামলীর মুখের কথা খুঁজতে না খুঁজতে রান্নাঘরে দৌড়চ্ছে। ঝুম্পার পায়ে পায়ে ঘুরছে সারাক্ষণ। ঝুম্পার চুল আঁচড়ে দিচ্ছে, বইখানা গুছিয়ে দিচ্ছে। সপ্তাহে একদিন রাত্রিরে মাথায় তেল দেয় ঝুম্পা। বেশপতি কি আগ্রহ সেই তেল মালিশ করাতে। দোষের মধ্যে মেয়েটার টিভি দেখার নেশা খুব, তা সে আজকাল কেনা দেখে। তার মধ্যেও উঠে যায় 1000 বার। চা করে, আটা মাখে, দুধ জাল দেয়। সেই মেয়ে এত সপ্রতিভ হয়ে মিথ্যা বলতে পারে? সুদূর কাকদ্বীপ থেকে পেটের জ্বালায় কাজ করতে এসেছে। মাঝে মাঝে বাড়ির জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদে। এমন একটা সরল মেয়ে এর মধ্যেই কলকাতায় প্রেমিক জুটিয়ে ফেলবে, এও কি সম্ভব? পুলিশ অফিসারকে একটু আলাদা ডেকে নিয়ে গেল মিহির। আপনার কি সত্যি মনে হয় ও মিথ্যে কথা বলছে? অফকোর্স। রাশভারী ভদ্রলোকের চোখে সন্দেহের ঝাঁজ। এসব মেয়েদের আপনারা চেনেন না, এদের দল থাকে, সুযোগ বুঝে। না, আমি বলছিলাম কি, মিহির মাঝপথে থামিয়ে দিল ভদ্রলোককে। আমাদের যখন কিছু চুরি যায়নি, তখন ওকে আর থানায় নিয়ে গিয়ে কি লাভ? না, ওকে থানায় নিয়ে যাওয়াই দরকার। ওর পেছনে সত্যিই কোনো গ্যাং আছে কিনা জানতে হবে তো। হয়তো মেয়েটাকে পুলিশের হাতেই তুলে দেওয়া উচিত। তবু কেমন যেন দুলে যাচ্ছিল মিহির। 16 বছরের একটা সমত্ত মেয়েকে পুলিশ তুলে নিয়ে গেলে অনেক অঘটন ঘটতে যেতে পারে। দিনকাল মোটেই ভালো নয়, হয়তো থানার লকআপে। মিহির তখন কি জবাব দেবে বেশপতির বিধবা মাকে? নিজের বিবেকের কাছেও তো কোনো উত্তর নেই। তাছাড়া শ্যামলীরা কেউ বাড়িতে নেই, তারা কি সিদ্ধান্ত নেয়?
মিহির আমতা আমতা করে বলেই ফেলল, আমার মনে হয় ওকে বরং ছেড়েই দিন, আজকেই আমি ওকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কথাগুলো বলে মিহির ভয়ে ভয়ে তাকালো পুলিশ অফিসারের দিকে। না, ভদ্রলোকের সেরকম কোনো সাংঘাতিক প্রতিক্রিয়া হলো না। মিহিরকে খানিকক্ষণ সরু চোখে দেখে নিয়ে বলল, তাহলে কেস লিখবো না বলছেন? না মানে, বুঝেছি, মেয়েটাকে তাহলে আজকেই সরিয়ে দিন, এরপর আর কিছু হলে আমরা কিন্তু দায়িত্ব নিতে পারবো না। মিহির দেখল বেশপতির কান্না থেমে গেছে। গাঢ় কৃতজ্ঞতার দৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে আছে সে। মিহির চোখ ঘুরিয়ে নিল। ঝুম্পা জিজ্ঞাসা করল, বেশপতিকে ওভাবে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞান পড়ে থাকতে দেখে তুমি নার্ভাস হয়ে যাওনি বাবা? মিহির মৃদু হাসল। তা তো একটু হয়েছিলাম। বেল বাজালেই রোজ মেয়েটা দৌড়ে এসে দরজা খুলে দেয়, হাত থেকে ব্রিফকেস নিয়ে নেয়। প্রথমে ভেবেছিলাম ঘুমোচ্ছে, তারপর খুলে দেখি। রাত অনেক হয়েছে, প্রতিবেশীদের আলোচনার ঝড় থেমে গেছে অনেকক্ষণ। বেহালা থেকে মিহিরের ভাইরা ভাই এসে নিয়ে গেছে বেশপতিকে। এখন খাবার টেবিলে নতুন করে শুরু হয়েছে গবেষণা। শ্যামলী বলল, বদমাইশি, এসব মেয়েটার বদমাইশি। অজ্ঞান হয়েছিল না ছাই, ভান করে পড়েছিল। ওই নির্ঘাত কাউকে বাথরুমের দরজা খুলে দিয়েছে। যে কোনো কারণেই হোক, কাজ হাসিল করতে না পেরে পালিয়েছে লোকটা। মেয়েটাকে পুলিশের হাতে তুলে দেওয়াই উচিত ছিল। তোমার ছেড়ে দেওয়াটা মোটেই ঠিক কাজ হয়নি। মিহির ভুরু বেঁকালো। তুমি এত শিওর হচ্ছ কি করে? আশ্চর্য, একটা লোক ভেতরে ঢুকে ওর মুখ বাঁধলো, মেরে অজ্ঞান করে দিল, অথচ হাত পা বাঁধলো না, এটা হয়? এ তো জানা কথাই, মেয়েটার জ্ঞান ফিরলে প্রথমে মুখ খুলে ফেলবে, ততক্ষণ ধরে ও অজ্ঞান হয়েছিল, এটাও সম্ভব হয়? তাহলে ও মুখ খুলে লোকজন ডাকেনি কেন? আমি বলছি গোটা ব্যাপারটাই একেবারে সাজানো। ঝুম্পা বলল, রাইট। মা বেরিয়ে যাওয়ার পরই লোক ঢুকেছে, এটা সম্পূর্ণ বাজে কথা। আমার মনে হয় লোক বাবা আসার ঠিক আগেই এসেছিল, বেশপতিই ডেকেছিল তাকে। আবার বেল শুনেই লোকটা পালিয়েছে, মানে বেশপতিই তাকে পালাতে বলেছে। বেশপতি তো আর জানতো না বাবা তাড়াতাড়ি ফিরে আসবে, হিসেবে গন্ডগোল করে ফেলেছে আর কি। শ্যামলী বলল, ওই আলাভোলা মেয়ের পেটে এত শয়তানি ছিল, আগে একটুও বুঝতে পারলাম না। বাবলু আয়েশ করে রুটি মাংস চিবোচ্ছিল। অনেকক্ষণ পর পাকা গোয়েন্দার মতন বলে উঠল, দাঁড়াও, অত সহজে একে একে দই করো না। ধরে নিলাম একটা লোককে ও দরজা খুলে দিয়েছে, ঠিক। লোকটা বাথরুমের ভেতর দিয়ে ঢুকলো, আমাদের ঘর দুটো বন্ধ দেখে ড্রয়িং রুমে গেল, ওকে। কিন্তু ড্রয়িং রুমে গিয়ে লোকটা ছোট ছোট খেলনাগুলোকে মাটিতে ছুঁড়ে ফেলবে কেন? কুশানগুলোকে নিয়েও বা কেন খেলা করবে? তার তো কাজ এটাই ছিল। হাতের কাছে ভিসিপি রয়েছে, 2-in-1 রয়েছে, ঘড়ি রয়েছে, এগুলো নিয়ে মানে মানে কেটে পড়া। ঝুম্পা হিহি হেসে উঠল, তুই কি বোকা রে দাদা? কেন বোকা কেন? বারে, এটুকু বুঝতে পারছিস না? বাবা এসে গেছে বলেই তো কিছু নিতে পারেনি, এটাই তো ন্যাচারাল। না, ন্যাচারাল নয়। বাবলু রীতিমতো গম্ভীর। বাবা এসে বেল বাজিয়েছে, 2-4 মিনিট ওয়েট করেছে, এর মধ্যে লোকটা হ্যাড গট এনাফ টাইম। ইজিসে অন্তত ভিসিপি বা 2-in-1টাকে হাতে করে নিয়ে যেতে পারতো। আর বাথরুমের দরজা দিয়ে বেরিয়ে গেলে বাবা কেন, কেউই কিছু ধরতে পারতো না। শ্যামলী বলল, সেই সময় লোকটার হয়তো বেশপতির মুখ বাঁধছিল। নো, ফাঁকটা তোমরা বুঝতেই পারছো না। বাবলু খাওয়া শেষ করে উঠে পড়েছে, বেসিনে গিয়ে হাত ধুলো, মুখ মুছতে মুছতে আবার সাজালো তার যুক্তিদের। তোমাদের কথা ধরতে গেলে বলতে হয় চোর নয়, কোনো পাগল এসেছিল। ড্রয়িং রুমটা তোমরা ভালোভাবে লক্ষ্য করেছিলে? ঘরটাকে যেভাবে লণ্ডভণ্ড করা হয়েছে তাতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে।
চোর চুরি করতে এলে টিভি, ভিসিপি, টেপ এগুলোকেই নেওয়ার জন্য খুলে ফেলবে, অকারণে সেগুলোকে এদিক ওদিকে ছড়িয়ে দেবে না। মার অবলোকিতেশ্বর দুটুকরো করবার পেছনে কি যুক্তি আছে? শোকেস থেকে খুদে খুদে ফালতু জিনিসগুলোকে বার করেই বা ঘর ছড়াবে কেন? এগুলো কি অযথা সময় নষ্ট নয়? ঝুম্পা বলল, হয়তো ওগুলো সরিয়ে আমাদের ঘরের চাবি খুঁজছিল। এই তো নিজের কথায় আটকে গেলি। বাবলু হাসছে বিজ্ঞের মতো। বৃহস্পতি যদি লোক ঢুকিয়ে থাকে তাহলে বৃহস্পতি ভালো মতোই জানে আমরা বাড়িতে কেউই ঘরের চাবি রেখে যাই না। ও রোজই দেখে যে যে যার ঘর লক করে আমরা চাবি নিয়ে চলে যাই। তবে চাবি খুঁজে লোকটাকে সময় নষ্ট করতে দেবে কেন? সেটাও ঠিক। ঝুম্পা মাথা নাড়ল। আমরা চলে যাওয়ার পর বৃহস্পতির সোফা, ডিভান সবই তো ঝাড়ে। ও ভালো মতোই জানে ওখানে চাবি থাকে না। তাহলে কুশানগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলার মানে কি? ঠিক, ঠিক কথা। মিহির শ্যামলীর দিকে তাকালো। আমার মনে হয় কেউই আসেনি, মেয়েটা নিজে নিজেই করেছে সবকিছু, মানে গোটাই নাটক। শ্যামলী বলল, তাই আবার হয় নাকি? হবে না কেন? হতেই পারে। মেয়েটা হয়তো সাইকিক কেস, নিজেই নিজের মধ্যে ভয় তৈরি করে। এইসব কেসে মানুষ টোটাল অ্যাবনর্মাল হয়ে যায়, তখন সে কি করছে নিজেও জানে না। হতে পারে বৃহস্পতি অ্যাড্রিনালিন সিক্রিয়েশন তখন এত বেশি হতে শুরু করেছে যে সেই সিক্রিয়েশনের ঘোরেই নিজেই নিজের মুখ বেঁধেছে। মানে ওর মনে হয়েছে কেউ ওর মুখ বাঁধছে। বাইরের ঘরটাও লন্ডভন্ড করার সময় ও ভাবছিল ব্যাপারটা কোনো গুন্ডা এসে করেছে। তারপর হয়তো টলতে টলতে বাথরুমের দরজাটা খুলে দিয়েছে। ঝুম্পা বলল, বাথরুমের দরজাটাই খুললো কেন? কেন মেইন দরজা খোলেনি? মিহির বলল, এটাও একটা সাইকোলজিক্যাল ব্যাপার। মেইন দরজা দিয়ে সবসময় লোক আসা যাওয়া করে, সে তুলনায় বাথরুমের দরজাটাই তার বেশি সেফ আর সিকিউরড মনে হয়েছে। বাবলু ফিরে এসে চেয়ারে বসল। না বাবা, তোমার থিওরি পুরোপুরি মেনে নেওয়া গেল না। বৃহস্পতি যদি সাইকিক কেসই হবে তবে এতদিনে তার কোনো সিমটম দেখা যায়নি কেন? ও তো একলা বাড়িতে থাকতে খুব একটা বেশি ভয় পেত বলে মনে হয় না। হয়তো পেত, তোরা জানিস না। মিহিরের আচমকা রাগ উঠে গেল। সেই দুপুর থেকে একটা ঘটনাকে চটকানো চলছে তো চলছেই। মেয়েটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ির একটা আলপিনও খোয়া যায়নি, ব্যাস চুকেই তো গেছে সব। এখন আর এত অভিজ্ঞ মতামতের কি দরকার? রাগ রাগ মুখেই মিহির বলল, থাক হয়েছে, 12টা প্রায় বাজে, এবার সবাই শুয়ে পড়ো তো। সঙ্গে সঙ্গে শ্যামলী তীক্ষ্ণ চোখে তাকিয়েছে তার দিকে। কেন? থাকবে কেন? বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তা ভাবতে হবে না? ভেবে কি হবে? হ্যাঁ, মিহির প্রায় ভেঙচে উঠল এবার। ভেবে কি সমাধান হবে কিছু? হলেও বা করবে কি? একটা 16 বছরের মেয়েকে পুলিশের হাতে তুলে দেবে? পরিবেশ গম্ভীর হয়ে উঠছে ক্রমশ। শ্যামলী আর কোনো কথা বলছে না, টেবিল থেকে খাবার তুলছে ফ্রিজে। বাবলু দাঁত মাজার জন্য ব্রাশে পেস্ট লাগাচ্ছে। ঝুম্পা উঠে গেল বাথরুমের দিকে। বাথরুমে ঢুকেও আচমকা ছিটকে বেরিয়ে এসেছে ঝুম্পা। শ্যামলী তাকালো। কি হলো? ঝুম্পার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বাথরুমে কেউ আছে মা। যা, কে আবার থাকবে? হ্যাঁ আছে, আমার ভয় করছে মা। মা তুমি এসো, আমি একা একা বাথরুমে যাব না। শ্যামলী আর মিহির মুখ চাওয়াচাই করছে। বাবলু হু হু করে হেসে উঠল। ধুর পাগল। ঝুম্পা তবু কাঁপছে। আমার মনে হয় সকালেও কেউ ঢুকেছিল। হ্যাঁ নিশ্চয়ই। তুই কি করে জানলি? বৃহস্পতি মিথ্যে কথা বলবে না, ও খুব ভালো মেয়ে, আমি জানি। মিহির উঠে ঝুম্পার কাছে গেল। এরকম একটা ঘটনাতে মানুষের মনে ভয় আসতেই পারে, তাছাড়া ঝুম্পাটা এমনিতেই এত নরম মনের। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে মিহির বলল, বোকা মেয়ে, বাথরুমের দরজা যদি কেউ খুলেও থাকে, ভেতরে তো যে ছিল সেই খুলেছে। ঝুম্পা বিড়বিড় করে উঠল, সেই লোকটাই ওই দরজা খুলে পালিয়ে গেছে মা। বাবলু আবারও শব্দ করে হেসে উঠল।
হ্যাঁ রে, আমি খুলেছিলাম, বুঝলি, আমি বোকা বৃহস্পতিকে ভয় দেখানোর জন্যে। বাবলু হাসছে, খেপাচ্ছে বোনকে। ঝুম্পা কিন্তু একটুও হাসছে না। তার ভীতু চোখ কেমন ধারালো হয়ে উঠেছে ক্রমশ। ঠাট্টা করিস না দাদা, সত্যি করে বলতো, তুই সেই লোকটা নস তো? বাবলু হাসছে তবু। হতেও পারে। হতেও পারে না, হয়েছিল। ঝুম্পার স্বর সহসা ভয়ঙ্কর রকমের নির্দয়। বাথরুমের দরজা নয়, তুই হয়তো চাবি খুলে মেইন দরজা দিয়েই ঢুকেছিলি। বাবলু এবার যেন থমকেছে একটু। কি করে বলছিস? তোর বৃহস্পতির উপর নজর ছিল, আমি জানি। তুই বৃহস্পতিকে বিরক্ত করার চেষ্টা করতিস। ভ্যাট। ভ্যাট নয়, আমি দেখেছি তুই একদিন ইচ্ছে করে বৃহস্পতির হাত চেপে ধরেছিলি। বাজে কথা। বাবলু হাসার চেষ্টা করছে, হাসি ঠিক ফুটছে না তার মুখে। বলতে চাইছিস আমি বৃহস্পতির মুখ বেঁধে রেখেছিলাম? কি করেছিলি তুই ভালো জানিস। আমি এসে নিজেদের ঘরে নিজে লন্ডভন্ড করেছি। হয়তো ওটাই তার শো, সকলকে মিসগাইড করার জন্য। তোর নাম বৃহস্পতি হয়তো লজ্জায় বলতে পারবে না। বাবলু হতচকিত হয়ে গেছে। স্তম্ভিত মিহির শ্যামলীয়। মাথার ওপর পূর্ণ গতিতে পাখা ঘুরছে, তবু ভাদ্রের গুমোট ঝাঁপিয়ে এলো ঘরে। মিহির বেশ খানিকক্ষণ পরে কথা বলল। বাবলু, ঘরে যা, এখানে আর ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে হবে না। বাবলু চোখ তুলল। বুঝি বাবা মার কাছ থেকে এ ধরনের কোনো কথা শোনার জন্যই থমকে দাঁড়িয়েছিল সে। ঝুম্পাকে দেখলো একবার, মিহিরকে দেখলো, তারপর চোখ শ্যামলীর দিকে স্থির। মা, তুমি ঝুম্পার কথা বিশ্বাস করছো? শ্যামলী চুপ। বাবলু বলল, ও আমার নামে চার্জ আনছে, বুঝলে, অ্যাবসলিউটলি নোংরা চার্জ। আমি যদি বলি কি নিজের দোষ ঢাকার জন্যই ও করছে। দোষ? কি দোষ? ঝুম্পা পলকে ফনা তুলেছে। বাবলু ঝুম্পাকে আমল দিল না, শ্যামলীর দিকেই তাকিয়ে আছে। তোমরা কি জানো কেউ বাড়িতে না থাকলে ঝুম্পা কি করে? এক এক দিন এক একটা বয়ফ্রেন্ড নিয়ে আসে বাড়িতে, বয়ফ্রেন্ডদের নিয়ে ঘর বন্ধ করে দেয়। ঝুম্পা চেঁচিয়ে উঠল, লাই, ড্যাম লাই। বাবলু নির্বিকার। বৃহস্পতি আমাকে বলে ফেলেছিল মা। আরো শুনবে? ঝুম্পা সেটা জানতে পেরে বৃহস্পতিকে লাথি মেরেছিল। ঝুম্পা আবারও বলল, মিথ্যে কথা। মিহিরের মাথা ঝিমঝিম করছিল, ঠিক সেই দুপুর বেলার মতন। মাথা চেপে মিহির ঘরে চলে এলো। একটা বিশ্রী অবসাদ আচ্ছন্ন করে ফেলেছিল তাকে। চোখে হাত চেপে শুয়ে রইল চুপচাপ। শ্যামলী এলো আরো খানিকক্ষণ পর। থমথমে মুখে ড্রেসিং টেবিলের সামনে বসেছে, আয়নায় দেখছে নিজেকে। কথা বলতে গিয়ে মিহিরের গলা ঘড়ঘড় করে উঠল। হলো সে শিক্ষা? এবার অন্তত ছেলে মেয়েদের দিকে একটু নজর দাও। শ্যামলী কথা বলল না। মিহির বলল, শুনছো আমার কথা? এবার নিজের ফুর্তি ফার্তাগুলো কমাও। শ্যামলী ঝট করে ঘুরল। আমি অফিসে ফুর্তি করতে যাই? অফিসের পরও তুমি বেশিরভাগ দিন বাড়িতে ফেরো না। সে তো তুমিও ফেরো না, তোমার ক্লাব আছে, আড্ডা আছে। আমার কথা আলাদা। কিসের আলাদা? দেরি করে বাড়ি ফেরার অধিকার একা তোমাদের ছেলেদের, আর মেয়েদের দায় দায়িত্ব, সংসার সামলানোর কাজ সব আমার। আমারও বাইরে কাজ থাকতে পারে। থাক, কাজ দেখিও না। মিহির ধুম করে ধৈর্য হারিয়েছে। অফিসের পর তুমি কোথায় কি করে বেড়াও আমার জানা আছে। শ্যামলীও গলা চড়েছে। দেখো, তুমি আমাকে অপমান করছো কিন্তু। অপমান এতদিন করিনি, ভদ্রতার খাতিরে চুপ করেছিলাম। কি বলতে চাইছো তুমি? মিহির বহু কষ্টে সংযত করলো নিজেকে, গলা নামালো। তোমাকে আমি 3 দিন এসপ্ল্যানেডে দেখেছি। কে ছিল তোমার সঙ্গে? তোমার সেই পুরনো প্রেমিক, তাই না? শ্যামলী মুখ হয়ে গেল। মিহির আরো বলল, তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, তুমি যা খুশি করে বেড়াও, আমার দেখার ইচ্ছা নাই, জানারও রুচি নেই। শুধু বলে দিচ্ছি, আমার ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায় তোমাকে আমি কিন্তু ক্ষমা করব না। থাক। শ্যামলীর কথা ফুটেছে এতক্ষণে। রুচি? তুমি দেখিও না। বাবলুরই একা নজর ছিল বৃহস্পতির উপর, না?
তোমার চোখ আমি দেখিনি? ভুলে গেছো? একদিন রাত্তিরে বাথরুমে যাওয়ার নাম করে লুকিয়ে লুকিয়ে দেখছিলে বেশপতিকে। মেয়েটা ঘুমোচ্ছিল, গা থেকে কাপড় সরে গেছিল, কেউ দেখেনি ভেবেছো? মিহির গুম হয়ে গেল। শ্যামলী বলল, ছেলের আর দোষ কি? যেমন বাপ তেমনই তো হবে ছেলে। মিহির বলতে যাচ্ছিল, হ্যাঁ, যেমন তোমার মেয়েকে দেখে তোমাকে চেনা যায়, কিন্তু বলল না। মিহির বুঝতে পারছিল শুধু তার বাইরের ঘর নয়, তার অন্দর মহলটাকেও আজ তছনছ করে দিতে চাইছে কেউ। কে সে? কোনো বাইরের চোর? নাকি ওই উটকো উড়ে এসে জুড়ে বসা কাজের মেয়েটা? নাকি শুধুই একটা ভয়, একটা মনস্তাত্ত্বিক ভয়? মিহির জানে না। বৃহস্পতিদের সঙ্গে এরকমই কি ঘটনা ঘটে? দোষ কি বৃহস্পতির, না অন্য কারোর? গল্পটি শুনে তোমরা তোমাদের মতামত জানাতে ভুলো না। আর আমার গল্প বলা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আমি পরবর্তীতে যে গল্পই পোস্ট করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের ফোনে। আজকে তাহলে এ পর্যন্ত রাখছি। আবার পরের দিন নিয়ে আসবো অন্য গল্প।